হ্যালো ভিউয়ার, আমি সুপ্রিয়। আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে। এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে জন্মদিনেই মৃত্যু। জন্মদিনেই মৃত্যু বলছি বলে কি মনে হচ্ছে আমি কোনো শিশু মৃত্যুর কথা বলছি যে জন্মেই মারা গেছে? না, তা ঠিক নয়। আজ আমার অন্যরকম ভাবনার কেন্দ্রে রয়েছেন এক মহামানব। দুর্ভাগ্যবশত তাঁর জন্মদিন ও মৃত্যুদিন একই দিনে, 1 জুলাই। আমরা 1 জুলাই দিনটিকে চিনি ন্যাশনাল ডক্টরস ডে বা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে। আর এই দিনটি এই নামে পালিত হয় যে মহান ডাক্তারের কারণে, তিনি ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি জন্মেছিলেন 1882 সালের 1 জুলাই। তাঁর জন্মদিনটিকে শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর পালন করা হয় ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে। কে ছিলেন এই বিধানচন্দ্র রায়? কেন তিনি এত মহান? তার অবদানই বা কী? সব কথাই বলবো আজ আমার ভিডিওতে। আর তার সাথে বলবো তার জীবনের অজানা নানা রোমাঞ্চকর সুন্দর কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক। ডাক্তার বিধানচন্দ্র রায় এই নামটি উচ্চারণের সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে এক সুভাষী, সুচিন্তার অধিকারী, সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন দেখানোর কারিগর, সুউচ্চ মহান এক ডাক্তারবাবুর প্রতিচ্ছবি। তাঁকে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার। তাঁর অবদান অনেক। স্বল্প বিস্তারে বলতে গেলে বলতে হয় তিনি প্রধানত 4টি ভূমিকায় মানব কল্যাণ করে গেছেন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে এবং সর্বোপরি চিকিৎসক হিসেবে। 1931 সালের 15ই এপ্রিল সুভাষচন্দ্রের প্রস্তাব অনুসারে সর্বসম্মতিক্রমে বিধানচন্দ্র রায় কলকাতা পৌরসভা বা কর্পোরেশনের মেয়র হন। তিনি যখন কলকাতা কর্পোরেশনের মেয়র পদে অধিষ্ঠিত হলেন, তখন কলকাতা পৌরসভা বা কর্পোরেশনের আয়ের থেকে ব্যয় ছিল বেশি। তিনি এই কর্পোরেশনের ব্যয়ভার কমিয়ে এবং আয় বাড়িয়ে কলকাতা কর্পোরেশনকে অর্থের দিক থেকে স্বাবলম্বী করে তোলেন। হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয়গুলিতে কর্পোরেশনের সাহায্যের জন্য বিধি প্রণয়ন করেন। কর্পোরেশনের ক্লার্ক পদের জন্য তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেন। 1941 সালে ডাক্তার বিধানচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন এবং 4 বছর তিনি এই পদে থাকাকালীন ছাত্রছাত্রীদের উন্নতির জন্য অনেক কিছু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইচ্ছুক তরুণ ছাত্রদের জন্য এয়ারফোর্স ট্রেনিং, পাইলট সার্ভিস ও গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং শেখার ব্যবস্থাপনা করেছিলেন। সেই প্রশিক্ষণ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারাই চাকরি পেয়েছে ভারতের বিমান বাহিনীতে। বাংলার জনগণের সামাজিক কল্যাণ সাধনের জন্য বিশ্ববিদ্যালয়ে তিনি সমাজ কল্যাণ শিক্ষা কোর্সের প্রবর্তন করেন। ভারতীয় ছাত্ররা যাতে কিভাবে পাট শিল্প পরিচালিত হয় সেই বিদ্যা ও পাট সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা আয়ত্ত করতে পারে, সেই জন্য ডাক্তার বিধানচন্দ্র রায় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে স্কুল ফর জুট টেকনোলজি স্থাপন করেন। বর্তমান কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিকতা শিক্ষার ব্যবস্থা আছে, সেই কোর্স প্রবর্তনের পরিকল্পনাটিও ছিল ডক্টর বিধানচন্দ্র রায় বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিধানচন্দ্র রায়ের এক সুন্দর পরিকল্পনা। ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাঁর মুখ্যমন্ত্রীর কার্যভার গ্রহণের দিনটিও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন 1948 সালের 23 জানুয়ারি, যে দিনটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। মুখ্যমন্ত্রীর কার্যভার গ্রহণের প্রথমেই তিনি মুখোমুখি হন এক মানবিক সমস্যার। তখনকার পূর্ব পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু নরনারীর পুনর্বাসন সে সময় ছিল এক বিরাট সমস্যা। তিনি নানা উপায়ে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সচেষ্ট হয়েছিলেন। পশ্চিমবঙ্গের আর্থিক নবরূপায়নের জন্য দুর্গাপুর পরিকল্পনা ছিল তার এক উল্লেখযোগ্য পরিকল্পনা। দুর্গাপুরে তিনি শুধু কোকচুল্লি স্থাপন করেই ক্ষান্ত হননি। তাঁর ব্যক্তিগত প্রভাবে ভারত সরকারের সুবৃহৎ ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয় এই দুর্গাপুরে। ময়ূরাক্ষী বাঁধ নির্মাণে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এর ফলে কৃষির, সেচ ও জলবিদ্যুতের প্রচণ্ড সুবিধা হয়েছিল। তাঁর দূরদৃষ্টি সম্পন্ন এক পরিকল্পনা ছিল
সোনারপুর R5 জল নিকাশি পরিকল্পনা। এটি ছিল এশিয়ার বৃহত্তম কৃষি কল্যাণ সূচক পরিকল্পনা। তার আমলেই জমিদারি প্রথার বিলোপ সাধন ঘটে। তিনি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম গ্রাম পঞ্চায়েত প্রথার পুনরুজ্জীবন ঘটান। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কলকাতা মহানগরীর জনসংখ্যার চাপ কমাতে ও কলকাতার শ্রম শিল্পকে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার জন্য কলকাতার উপকণ্ঠে গড়ে তোলেন কল্যাণী নামক উপনগরী। ফরাক্কা বাঁধ প্রকল্পও বিধানচন্দ্র রায়েরই মস্তিষ্কপ্রসূত। চিকিৎসক হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায়ের খুব নাম ডাক ছিল। তিনি রুগীর সাথে মিষ্টি হেসে এমনভাবে কথা বলতেন যে রুগীর একটা ধারণা হয়ে গিয়েছিল যে কোনো রোগ তিনি নিরাময়ে সক্ষম। তাই অনেক দুরারোগ্য ব্যাধিও তিনি সারাতে পেরে যেতেন এই উপায়ে এবং উন্নত চিকিৎসা ও উপযুক্ত পথ্যের মাধ্যমে। ডাক্তার হিসেবে তিনি বঙ্গবাসীর কাছে ছিলেন সাক্ষাৎ ধন্বন্তরী। এই হেন ডাক্তার বিধানচন্দ্র রায় অনুভব করলেন বাঙালির পুষ্টির জন্য প্রচুর দুধ দরকার, আর সেই কারণেই তিনি নদিয়ার হরিণঘাটাতে গড়ে তুললেন দুগ্ধ প্রকল্প, যেখান থেকে সারা বাংলায় দুধের সরবরাহ হতে লাগলো। এই কাজে সাহায্য পাওয়ার জন্য তিনি পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার প্রবর্তন করেন। উত্তর কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজের উন্নতির পিছনে ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের নিরলস পরিশ্রম ও সাধনা। এই কলেজই এখন আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত। এবার আমরা জেনে নেব ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনের কিছু অজানা কথা ও কাহিনী। ডাক্তার বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাই বিহারের পাটনার শহরতলি বাঁকিপুরে জন্মগ্রহণ করেন। মাতা অঘোর কামিনী দেবী ছিলেন ধর্মপরায়ণ, পরদুঃখে কাতর। 5 ভাই বোনের মধ্যে বিধানচন্দ্র ছিলেন সকলের ছোট। ঠাকুমা তার ডাকনাম রেখেছিলেন ভজন। বাবা প্রকাশচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের এক বিশিষ্ট নেতা ও সমাজসেবী। পেশার দিক থেকে তিনি ছিলেন পাটনার আবগারি দারোগা। ছোটদা সাধনের সাথে ছেলেবেলা থেকেই তার ছিল জুটি। এই ভজনের নাম বিধানচন্দ্র রেখেছিলেন তৎকালীন সুবিখ্যাত ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন। একদিন বিধানচন্দ্রের বাবা নিজের বাড়ির উপাসনা গৃহে ঠাকুরের সামনে বলেন, হে ঈশ্বর, আমি ক্ষমা প্রার্থী। আমার না আছে সাধন, না আছে ভজন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তিনি ঈশ্বরের নাম গান করার ঠিকমতো সময় করতে পারছেন না। কিন্তু বালক বিধানের কানে বাবার এ কথা গেলে সে বুঝতে পারে না। উপাসনা শেষে ঠাকুর ঘর থেকে প্রকাশচন্দ্র বেরিয়ে এলে বিধানচন্দ্র বলেন, আমরা তো সাধন ভজন 2 ভাই রয়েছি, তবুও আপনি ও কথা বললেন কেন? এ কথা শুনে প্রকাশচন্দ্র তো হেসেই খুন। তারপর তিনি ছেলে বিধানকে সাধন ও ভজন কথা দুটির অর্থ বুঝিয়ে বলেন। ছেলেবেলাতে খুব ভূতের ভয় ছিল বিধানের। ঠাকুমার মুখে ভূতের গল্প শুনে এবং ছেলেবেলাতে ভূতের গল্পের বই পড়ে ভূত সম্বন্ধে খুব ভীতু ছিলেন বিধানচন্দ্র রায়। একটু বড় হতেই অবশ্য এই ভূতের ভয় তার সম্পূর্ণরূপে কেটে যায়। পাটনা কলেজ থেকে গণিত শাস্ত্রে অনার্স নিয়ে বিএ পাশ করার পর বিধানচন্দ্র ভাবতে লাগলেন এবার তিনি কি পড়বেন। এতদিন বাবা প্রকাশচন্দ্রই নির্দেশ দিতেন, কিন্তু বিধানের বয়স 18 পেরিয়ে 19-এ পড়লে তিনি বলেন যে বিধানকে এবার থেকে নিজের পড়াশোনার সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। পাটনার বাড়িতে বসে বিধান একদিন 2টো দরখাস্ত পাঠিয়ে দিলেন হাওড়া ও কলকাতার ঠিকানায়। একটা হাওড়ার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে এবং অন্যটি কলকাতার মেডিকেল কলেজে। দুটোই ভর্তি হবার আবেদনপত্র। মজার ব্যাপার হলো ঠিক একই দিনে 2 জায়গা থেকেই ভর্তি ফি জমা দেওয়ার জন্য চিঠি এলো। সকাল 10টার সময় কলকাতা মেডিকেল কলেজের চিঠি পেয়েই বিধানচন্দ্র সেখানে ভর্তির ফির টাকাটা মানি অর্ডার করে পাঠিয়ে দিলেন। তারপর
সেদিন বিকেলেই এলো শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের চিঠি। এই চিঠিটা আগে এলে হয়তো বিধানচন্দ্র ডাক্তার না হয়ে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার হতেন, আর সেক্ষেত্রে 1 জুলাইও জাতীয় ডাক্তার দিবস হতো না। পাটনা থেকে কলকাতায় ডাক্তারি পড়তে এসে প্রথম YMCA হোস্টেলে মানিয়ে নিতে বিধানচন্দ্রের একটু অসুবিধা হচ্ছিল। প্রথম যেদিন কলকাতা মেডিকেল কলেজে এলেন সেদিন মৃতদেহ কেটে পরীক্ষা করা হয় যে ঘরে, সেই ঘরের দেওয়ালে বিধানচন্দ্র দেখলেন একটা ছোট্ট বোর্ডে গোটা গোটা অক্ষরে লেখা, যখনই তোমার হাতে যে কোনো কাজ আসবে তা তোমার সর্বশক্তি দিয়ে করবে। এই বাণী সারা জীবন অনুপ্রেরণা হয়ে থেকে রইল বিধানচন্দ্রের জীবনে। বিধানচন্দ্র রায় সারা জীবন পশ্চিমবঙ্গকে ভালোবেসেছেন, পশ্চিমবঙ্গের উন্নতির কথা কল্পনা করেছেন। কোনো প্রলোভনই তাঁকে জয় করতে পারেনি। একটা উদাহরণ দেওয়া যাক, ভারত যখন স্বাধীন হয় তখন তিনি এদেশে ছিলেন না। নিজের চোখের চিকিৎসার জন্য তিনি তখন আমেরিকায়। এদিকে ভারতের শীর্ষস্থানীয় নেতারা ঠিক করলেন তাঁকে উত্তরপ্রদেশের ভাবী রাজ্যপাল হিসেবে, কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হলেন না। তিনি পশ্চিমবঙ্গকে ভালোবাসতেন, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। 1962 সালের 1 জুলাই বিধানচন্দ্রের 81তম জন্মদিনের উৎসব পালনের তারিখ, কিন্তু সেই উৎসব পালনের সুযোগ দেশবাসীকে না দিয়ে চিরকালের মতো তিনি বিদায় নিলেন এই পৃথিবী থেকে। কলকাতায় তাঁর 32 ওয়েলিংটন স্ট্রিটের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ঘটে গেল জন্মদিনেই মৃত্যু। পরদিন সকাল 6:38 যখন বিধানসভা ভবন থেকে তাঁর মরদেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত শোকযাত্রা শুরু হয়, তখন দীর্ঘ 7 মাইল পথ জুড়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল তাঁকে শেষবারের মতো দেখার জন্য। এই যাত্রা শেষ হয় বেলা 11:15। মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে 1.5 ঘন্টার মধ্যেই বিংশ শতাব্দীর পুরুষ সিংহের নশ্বর দেহ ভস্মীভূত হয়ে যায়। সেখানে উপস্থিত তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, বিধানচন্দ্রের মৃত্যুতে ভারত এক বিরাট মহাপুরুষকে হারালো। তার আরব্ধ যে কাজ অসমাপ্ত রয়েছে তা শেষ করাই দেশবাসীর লক্ষ্য হওয়া উচিত। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। বেল বাটনটিকেও অন করে রাখার অনুরোধ রইল, যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে।